হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আগামী 30শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এসএসসি এমটিএস পরীক্ষা 2024, যা চলবে 14ই নভেম্বর পর্যন্ত। সেই জন্যই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 75 নম্বর ক্লাস। এটি 12ই সেপ্টেম্বর সেকেন্ড শিফটে এসেছিল। আর মাত্র 7টি সেট বাকি আছে তোমাদের 2023 সালের প্রশ্নপত্রে। তো আর মাত্র 7টি সেট হয়ে গেলেই 2023 সালের এসএসসি এমটিএস পরীক্ষার সমস্ত সেটই করানো হয়ে যাবে। বন্ধুরা, এসএসসি সিজিএল পরীক্ষা চলছে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তুলে দিচ্ছে। তো তোমাদের বলবো, পরীক্ষায় ভালো ফল পেতে গেলে অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, অবশ্যই বলবো তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং খুব তাড়াতাড়ি আমাকে 5000 সাবস্ক্রাইব পূর্ণ করতে সাহায্য করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন, মোট কতগুলো দেশ অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ 2022-এ অংশগ্রহণ করেছিল? তো সঠিক উত্তর 16টি। 16টি দেশ 2022 অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। খেলাগুলো হয়েছিল ভুবনেশ্বর, উড়িষ্যা, মারমাগাঁও, গোয়া, নবী মুম্বাই, মহারাষ্ট্র। তো উড়িষ্যা, গোয়া এবং মহারাষ্ট্রে এই 3 রাজ্যে 2022 সালের অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ হয়েছিল। এখানে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন, রানার্স আপ হয়েছে কলম্বিয়া। সেরা খেলোয়াড় হয়েছেন স্পেনের ভিকি লোপেজ, সেরা গোলরক্ষক হয়েছেন স্পেনের সোফিয়া ফুয়েন্তে, সেরা ফেয়ার প্লে পুরস্কার দেশ জাপান। উইংস অফ ফায়ার এটি কোন প্রাক্তন রাষ্ট্রপতির আত্মজীবনী? তো সঠিক উত্তর এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার। এপিজে আব্দুল কালাম, যিনি ভারতের মিসাইল ম্যান। এই উইংস অফ ফায়ার এটি প্রকাশিত হয়েছিল 1999 সালে। ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি। 25শে জুলাই 2002 থেকে 25শে জুলাই 2007 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন। 1997 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। 1990 সালে পদ্মবিভূষণ এবং 1981 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটি এটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। এর উচ্চতা 182 মিটার, 182 মিটার বা 597 ফুট। ঠিক আছে? তো এটি গুজরাটে অবস্থিত। কোথায় অবস্থিত? গুজরাটের ভদোদরা থেকে 100 কিলোমিটার দক্ষিণে এই নর্মদা নদীর তীরে স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত। দ্য ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারতের প্রতিরক্ষা আইন কোন বছর পাশ হয়? দ্য ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট এটি পাশ হয় 1915 সালে। কত সালে? 1915 সালে। এটি ভারতের গভর্নর জেনারেল কর্তৃক 1915 সালে প্রণীত একটি জরুরি ফৌজদারি আইন। এর প্রধান উদ্দেশ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং পরবর্তী সময়ে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী এবং বিপ্লবী কর্মকাণ্ডকে হ্রাস করা।
ঠিক আছে, জাতীয় ভারতের যে বিপ্লবী আন্দোলন এবং জাতীয়তাবাদী আন্দোলন তার কর্মকাণ্ডকে হ্রাস করাই ছিল এই দ্য ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট। নিচের কোন উৎসবটি ছত্তিশগড় এবং উড়িষ্যা রাজ্যের সম্মিলিত সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে? তো বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ অবশ্যই করে বলবো সাবস্ক্রাইব করে দাও এবং আমাকে 5,000 সাবস্ক্রাইব পূর্ণ করতে সাহায্য করো। তো সঠিক উত্তর হবে বস্তার দশেরা। বস্তার দশেরা একটি ঐতিহ্যবাহী উৎসব যেটি ছত্তিশগড় এবং উড়িষ্যা রাজ্যের সম্মিলিত সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। 1931 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন পতাকাটি গৃহীত হয়? 1931 সালে তো চরকা প্রতীকসহ খাদি কাপড় দ্বারা তৈরি একটি তেরেঙ্গা। তো কোন পতাকাটি যা 1931 সালে জাতীয় কংগ্রেসে গৃহীত হয়েছিল? তো চরকা প্রতীকসহ খাদি কাপড় দ্বারা তৈরি একটি তেরেঙ্গা পতাকা। দেখো, পতাকাটি ছিল জাফরান, সাদা এবং সবুজ রঙের তৈরি। কী ছিল রং? জাফরান, সাদা এবং সবুজ রঙের তৈরি, যার কেন্দ্রে ছিল মহাত্মা গান্ধীর চরকা। নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোন দুটি স্কেলার রাশির পরিমাণ নির্দেশ করে? নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোন দুটি স্কেলার রাশির পরিমাণ নির্দেশ করে? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে দূরত্ব এবং গতি। দেখো, যে সকল ভৌত রাশির শুধুমাত্র মান আছে সেগুলোকে বলা হয় স্কেলার রাশি। তো যে রাশির শুধু মান আছে তাকে বলা হয় স্কেলার রাশি। স্কেলার রাশির উদাহরণ কি? দেখো, ভর, গতি, দূরত্ব, সময়, শক্তি, ঘনত্ব, আয়তন, তাপমাত্রা এসবই কিন্তু কি স্কেলার রাশি। আর ভৌত রাশি কি? ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে যে সকল ভৌত রাশির শুধুমাত্র মান আছে তাকে বলা হয় স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কাকে বলা হয়? যে সকল ভৌত রাশির জন্য পরিমাণ ও দিক উভয় স্বতন্ত্রভাবে সংজ্ঞায়িত করা হয় তাকে ভেক্টর রাশি বলা হয়। তো যে সমস্ত ভৌত রাশির মান এবং দিক উভয় রয়েছে তাকে বলা হয় ভেক্টর রাশি। ঠিক আছে, যে সমস্ত ভৌত রাশির মান এবং দিক উভয় রয়েছে তাকে বলা হয় ভেক্টর রাশি। আর যে সকল ভৌত রাশির শুধুমাত্র মান রয়েছে সেগুলোকে বলা হয় স্কেলার রাশি। তো ভেক্টর রাশির উদাহরণ দেখো, স্থানচ্যুতি, ত্বরণ, বল, ভরবেগ, ওজন। ঠিক আছে, নিম্নলিখিত কোন সঙ্গীত পরিচালক 2009 সালে অস্কার পুরস্কার জিতেছিলেন? নিম্নলিখিত কোন সঙ্গীত পরিচালক 2009 সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন? তো তিনি হলেন A.R. রহমান। 2009 সালে গুলজার এবং A.R. রহমানের জয় হো গান অস্কার জিতেছিলেন। আর এই জয় হো গানের কথা ছিল গুলজারের। রসুল পুকুট্টি, ঠিক আছে, সেরা সাউন্ড মিক্সিংয়ের জন্য স্লামডগ মিলিয়ন 2019 অস্কার পুরস্কার পান। ভানু আথাইয়া সেরা পোশাক ডিজাইনের জন্য গান্ধী ছবির জন্য ভানু আথাইয়া প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, ভানু আথাইয়া কিসের জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন? গান্ধী ছবির পোশাক ডিজাইনার হিসাবে। ঠিক আছে, আর রসুল পুকুট্টি স্লামডগ মিলিয়ন ছবির সেরা সাউন্ড মিক্সিংয়ের জন্য পেয়েছেন। অস্কার পুরস্কার দেওয়া হয় 1929 সালে। অস্কার পুরস্কার চলচ্চিত্রের জন্য এই পুরস্কারটি দেওয়া হয়। 2023 সালে সেরা মৌলিক গানের জন্য নাটু নাটু গানটি অস্কার পুরস্কার পেয়েছিল। নিম্নলিখিত ভিটামিনগুলোর মধ্যে কোনটি একটি নবজাত শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বড় জন্মগত ত্রুটি প্রতিরোধ করে? তো সঠিক উত্তর হবে ফলিক অ্যাসিড। ভারতে জাতীয় ক্রীড়া দিবস কোন দিন বা কোন তারিখে পালন করা হয়? ভারতের জাতীয় ক্রীড়া দিবস বা
ঠিক, স্পোর্টস ডে কোন তারিখে পালন করা হয়? তো ভারতের ক্রীড়া দিবস বা স্পোর্টস ডে পালন করা হয় 29শে আগস্ট। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। কারণ কি? মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী সম্মান জানাতে ভারতীয় জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। ধ্যানচাঁদের জন্ম 29শে আগস্ট 1905 সালে। ড্যাশ হলেন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী, যিনি কুচিপুড়ি নৃত্যের জন্য শ্রী সাই নটরাজ একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য। তো কে এই কুচিপুড়ি নৃত্যশিল্পী, যিনি কুচিপুড়ি নৃত্যের শ্রী সাই নটরাজ একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য? তো তিনি হলেন পি রামাদেবী। পি রামাদেবী হলেন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী, যিনি কুচিপুড়ি নৃত্যের শ্রী সাই নটরাজ একাডেমির প্রতিষ্ঠাতা। কুচিপুড়ি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী, যিনি 2009 সালে পদ্মশ্রী এবং 2016 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে বা সম্মানিত হয়েছেন? তো তিনি হলেন উদিত নারায়ণ। উদিত নারায়ণ ভারত সরকার দ্বারা 2009 সালে পদ্মশ্রী এবং 2016 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। ড্যাশ হলো একটি অর্থনৈতিক পরিসংখ্যান, যা একটি নির্দিষ্ট বছরে উৎপাদিত একটি দেশের সমস্ত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মোট মূল্য পরিমাপ করে। এটি হলো জিএনপি। জিএনপি হলো একটি অর্থনৈতিক পরিসংখ্যান, যা একটি নির্দিষ্ট বছরে উৎপাদিত একটি দেশের চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মোট মূল্য পরিমাপ করে। জিএনপি গণনা করা হলো ব্যক্তিগত খরচ, সরকারি ব্যয়, বেসরকারি অভ্যন্তরীণ বিনিয়োগ, নেট রপ্তানি, বিদেশি দেশে বসবাসকারীদের দ্বারা অর্জিত সমস্ত আয়। ঠিক আছে। এএফআই জাতীয় জাম্প প্রতিযোগিতা মার্চ 2023। তামিলনাড়ুর কোন কে পুরুষদের লং জাম্পে জাতীয় রেকর্ড করেছেন? এএফআই জাতীয় জাম্প প্রতিযোগিতা মার্চ 2023। এখানে তামিলনাড়ুর কে পুরুষদের লং জাম্পে জাতীয় রেকর্ড করেছেন? তিনি কে? তো তিনি হলেন জেসউইন অল্ড্রিন। জেসউইন অল্ড্রিন তামিলনাড়ুর বাসিন্দা, যিনি পুরুষদের লং জাম্পে জাতীয় রেকর্ড করেছেন। বসন্ত ঋতুর আগমন উপলক্ষে বাগুরম্বা সাংস্কৃতিক নৃত্যটি কোন উপজাতির দ্বারা পরিবেশিত হয়? বসন্তের আগমন উপলক্ষে বাগুরুম্বা সাংস্কৃতিক নৃত্যটি বোরো উপজাতি দ্বারা পরিবেশন করা হয়। এটি অসম রাজ্যের লোকনৃত্য। ঠিক আছে, এই বোরো উপজাতির বাস অসম রাজ্যে। নিম্নলিখিত কোন পর্বত অঞ্চলটি রাজস্থানে অবস্থিত? তো সঠিক উত্তর হবে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এই রাজস্থান এবং দিল্লির মধ্যে সংযোগ স্থাপন করে কে? এই আরাবল্লী পর্বত। ঠিক আছে, রাজস্থান এবং দিল্লির মধ্যে সংযোগ স্থাপন করে এই আরাবল্লী পর্বত। ন্যাশনাল মাল্টিডিমেনশিয়াল পভার্টি ইন্ডেক্স 2021 অনুযায়ী ভারতের কোন রাজ্যে গরিব মানুষের শতাংশ সবচেয়ে কম? তো ন্যাশনাল মাল্টিডিমেনশিয়াল পভার্টি ইন্ডেক্সে ভারতের কোন রাজ্যের গরিব মানুষের শতাংশ সবচেয়ে কম? তো সেটা হচ্ছে কেরালা রাজ্যে। দেখো, দেশের মধ্যে গরিবই সবচেয়ে কম কেরালা রাজ্যে, সেখানে 0.71% গরিব। এর পরেই রয়েছে গোয়া। গোয়ার 3.76% গরিব। সিকিমের 3.82% গরিব। তামিলনাড়ুর 4.89% গরিব এবং পাঞ্জাবে 5.59% গরিব মানুষের বসবাস। নিচের কোনটি নিষ্পত্তিযোগ্য আয়ের প্রতিনিধিত্ব করেন?
নিচের কোনটি নিষ্পত্তিযোগ্য আয়ের প্রতিনিধিত্ব করেন? তো সেটা হচ্ছে কর এবং অন্যান্য খরচের পরে ব্যক্তি ও পরিবার দ্বারা অর্জিত আয়। কর এবং অন্যান্য খরচের পরে ব্যক্তি এবং পরিবার দ্বারা অর্জিত আয়, এটাই হচ্ছে নিষ্পত্তিযোগ্য আয়। নিষ্পত্তিযোগ্য আয় কীভাবে পাওয়া যায়? ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত আয়কর, ব্যক্তিগত খরচ এবং অন্যান্য খরচ যদি বাদ দেওয়া হয় তখন কিন্তু নিষ্পত্তিযোগ্য আয় পাওয়া যায়। তো ঠিক আছে, টোটাল যা ইনকাম তা সেখান থেকে যদি ব্যক্তিগত আয়কর, ব্যক্তিগত খরচ, ঠিক আছে, যদি বাদ দেওয়া হয় যেটা বাকি থাকবে সেটা হচ্ছে নিষ্পত্তিযোগ্য আয় থাকবে। নিচের কোন রাজ্যে শীত মৌসুমে বৃষ্টিপাত হয়? শীত মৌসুমে কোথায় বৃষ্টিপাত হয়? তো ভারতের তামিলনাড়ু রাজ্যে শীত মরশুমেও কিন্তু বৃষ্টিপাত হয়। তার কারণ মৌসুমি বায়ু ফিরে যাওয়া। মৌসুমি বায়ু ফিরে যাওয়ার ফলে তামিলনাড়ুতে কিন্তু শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয়। রেভলিউশন 2020 বইটির লেখককে? রেভলিউশন 2020 এর বইটির লেখক হচ্ছে চেতন ভগত। চেতন ভগতের লেখা বই রেভলিউশন 2020। এছাড়াও তার উল্লেখযোগ্য কিছু বই 5 পয়েন্ট সামন, টু স্টেট, দ্য স্টোরি অফ মাই ম্যারেজ, দ্য 3 মিস্টেক মাই লাইফ, এই 3টি বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে কিন্তু একটা দেয়ই প্রতিটা পরীক্ষায়। আমাদের প্রথম প্রধানমন্ত্রীকে? আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রীকে? তো তিনি হলেন পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। নীতি আয়োগের প্রথম বহুমাত্রিক দারিদ্র সূচক 2021 রিপোর্ট অনুসারে কোন রাজ্য ভারতের চতুর্থ গরিবতম রাজ্য? তো এর আগে হচ্ছে সব থেকে গরিব কম কোন রাজ্যে, ঠিক আছে, আর এবার হচ্ছে চতুর্থ গরিবতম রাজ্য কোনটি। একই জায়গায় থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন দিল। তো সেটা হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ভারতের চতুর্থ গরিবতম রাজ্য। প্রথম হলো বিহার। বিহারের 51.9% কিন্তু দারিদ্র সীমার নিচে বাস করে বা গরিব। এরপরেই রয়েছে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, ঠিক আছে। ভারতীয় সংবিধানে কোন তফসিলটি কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বিভাজনের সাথে সম্পর্কিত? কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজনের সাথে সম্পর্কিত কোন তফসিলটি? তো সঠিক উত্তর হবে তফসিল 7। তফসিল 7 হবে সঠিক উত্তর। ভারতীয় সংবিধানে মোট 12টি তফসিল রয়েছে, তফসিল বা শিডিউল রয়েছে। রাস্তার বিক্রেতাদের বা স্ট্রিট ভেন্ডর আর্থিক অন্তর্ভুক্তির জন্য ভারত সরকার যে প্রকল্প চালু করেছে তার নাম কি, যা 9 জুলাই থেকে 31 জুলাই 2022 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল? তো এই স্কিমটির নাম কি? তো এই ভ্যান্ডারদের জন্য যে আর্থিক অন্তর্ভুক্তি, ভারত সরকারের রাস্তার বিক্রেতা বা স্ট্রিট ভেন্ডরদের জন্য যে আর্থিক অন্তর্ভুক্তির জন্য যে স্কিম চালু করেছে সেই স্কিমটির নাম কি? তো PM স্বনিধি স্কিম। PM স্বনিধি স্কিম। এই স্কিমটি চালু হয়েছিল কত সালে? এই স্কিমটি চালু হয়েছিল 2020 সালের জুন মাসে, কোভিডের পরবর্তী সময়, ঠিক আছে। কোভিড চলাকালীন কিন্তু এই রাস্তার বিক্রেতাদের সুবিধার্থে বা সাহায্যের জন্য এই PM স্বনিধি স্কিম চালু করেছিল। প্রখ্যাত লোকনৃত্যশিল্পী ডোমর সিং কুনওয়ার, যিনি 5 দশকেরও বেশি সময় ধরে নৃত্যের ঐতিহ্য রক্ষায় তার জীবন উৎসর্গ করেছে, তাকে 2023 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। তো কোন নাচের কথা বলা হয়েছে? তো এটা হচ্ছে নাট্যনাচ। প্রখ্যাত নাট্যনাচ শিল্পী ডোমর সিং কুনওয়ার, যিনি 5 দশকেরও বেশি সময় ধরে নৃত্যের ঐতিহ্যকে রক্ষায় তার জীবন উৎসর্গ করেছে, সেই জন্যই ভারত সরকার দ্বারা 2023 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।
এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। জয় হিন্দ।